ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সুকুমার রায় চেনা শব্দগুলো শুরুতেই বলতে হচ্ছে। আবার সে এসেছে ফিরিয়া। সে কে? সে হলো রাজনীতি। করোনা থেকে ঘূর্ণিঝড় সমস্ত বিপর্যয় মাথায় নিয়ে যখন নিজের অস্তিত্ব নিয়েই সংকটে মানুষ, তখন ফের স্বমহিমায় নির্বাচনী রাজনীতি। করোনা, পরিযায়ী শ্রমিক, ঘূর্ণিঝড় সবকিছু নিয়েই দিনভর চলল চাপানুতর। কোভিডের কোপে শুধু বদলেছে মাধ্যম। ময়দানের সভা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। আক্রমণ হচ্ছে ভার্চুয়াল সভা থেকে, আর জবাব আসছে অনলাইনে সাংবাদিক বৈঠক থেকে। আজ অমিত শাহের ভার্চুয়াল সভা ঘিরে দিনভর চলল রাজনৈতিক তরজা। তোলাবাজি, সিন্ডিকেট থেকে শুরু করে করোনা মোকাবিলা সবকিছু নিয়েই তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন অমিত শাহ। পাল্টা জবাব দিলেন তৃণমূল নেতারা। বিভিন্ন ইস্যু ধরে এই চাপানুতর নিয়ে আলোচনা করব আমরা একেবারে সময় ধরে, চেস ক্লক ফরম্যাটে। আসুন শুরুতেই দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে হাতিয়ার করেই তারই বিরুদ্ধে আক্রমণ শানালেন অমিত শাহ। জবাব দিল তৃণমূল। দেখুন। आप हमें कह रही है ममता जी की भाजपा वाले संभाल ले, तो मैं आपको कहना चाहता हूं कि बंगाल की जनता आपकी इच्छा बहुत जल्द पूरा करने वाली है। টার্গেট 2021-এর বিধানসভা ভোট। ভার্চুয়াল র্যালি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে সেই ভোট যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর তা করতে গিয়ে তিনি হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকেই। রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো নিয়ে মোদী সরকারকে আক্রমণ করতে গিয়ে কয়েকদিন আগেই অমিত শাহের সঙ্গে নিজের কথোপকথনের প্রসঙ্গ টেনে এই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো বলেছিলাম কিছুদিন আগে, আপনারা কেউ জানেন না, আমি অমিত শাহকে একদিন বলেছিলাম যে এত টিম পাঠান। আপনার যদি মনে হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করতে পারছে না, আপনি নিজে নিন না, আপনি নিজে করোনাটাকে সামলান, আমার কোনো আপত্তি নেই। বাট আমি তাকে থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ তিনি সেদিন আমায় বলেছিলেন যে নেই চুনে হুয়া গভর্নমেন্ট को हम कैसे तोड़ सकते हैं বলেছিলেন। কিন্তু এই মন্তব্যের সূত্র ধরেই মঙ্গলবার তৃণমূল নেত্রীকে পাল্টা খোঁচা দেন অমিত শাহ। 11,000 करोड़ रुपया बंगाल की जनता के घर में सीधा पहुंचाने का काम ये भारतीय जनता पार्टी की सरकार ने किया। और ममता जी पॉलिटिकल तंज कसती है, हम ठीक नहीं चला रहे तो आकर संभाल लीजिए भाई, हमसे तो जो बन पड़ता था वो करा। मगर आप हमें कह रही है ममता जी की भाजपा वाले संभाल ले, तो मैं आपको कहना चाहता हूं कि बंगाल की जनता आपकी इच्छा बहुत जल्द पूरा करने वाली है। चुनाव के अंदर बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने वाली है। বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে রাজ্যের শাসক দল। যারা বাংলার মানুষের পাশে দাঁড়ায় না, মাত্র 1%-এর কম সহযোগিতা দিয়ে বাংলার পাশে না থেকে শুধু ভার্চুয়াল সভা করে হাজার হাজার কোটি টাকা খরচা করতে পারেন, তারাই তো বাংলার দায়িত্ব। বাংলার মানুষ রাজনৈতিকভাবে সচেতন। বাংলার মানুষকে ভুল বোঝানো যায় না, বাংলায় দাঙ্গা করে হটে যেতে যায় না। এটা অমিত শাহ, নরেন্দ্র মোদীকে বোঝা উচিত। বিজেপি মানেই হচ্ছে কথার ফুলঝুরি, নরেন্দ্র মোদী মানেই হচ্ছে বড় বড় কথা আর ভাষণ, কাজের কাজ কিছু হয়নি। ওরা ভাবছে দাঙ্গা করে ভার্চুয়াল সভা করে ক্ষমতায় আসবে, আগামী 100 বছরও বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে পারবে না। 21-এর বিধানসভা ভোটের কথা মাথায় রেখে বাংলায় পরিবর্তনের ডাকও দিয়েছেন মোদী সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ममता दीदी के आर्थिक कुप्रबंधन ने बंगाल को बहुत पीछे धकेल दिया है। बंगाल जो सबसे बड़ा जीडीपी का कंट्रीब्यूटर होता था, वो आज बहुत पीछे पड़ गया है। बंगाल को आगे ले जाने के लिए सत्ता परिवर्तन की जरूरत है। পাল্টা দেশের আর্থিক বৃদ্ধির পরিসংখ্যান তুলে ধরে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে তৃণমূল। ডিরেলমেন্ট মাস্টার্স, টুইন ডিরেলমেন্ট মাস্টার্স। 2018 সালে 2 কোটি jobs were lost. 7 quarter for 7 continuous quarters. There's been a drop in GDP growth. কোভিড এর আগের কথা আমি বলছি, কোভিড এর কথা বলছি না। এবং জানুয়ারি থেকে মার্চ লাস্ট কোয়ার্টার কোভিড এর আগে কত গ্রোথ হয়েছে? 3.1%, 11 বছরের লোয়েস্ট গ্রোথ রেট। সব মিলিয়ে অমিত শাহের ভার্চুয়াল সভা ঘিরে করোনা আবহে রাজ্য রাজনীতিতে তরজার পারদ সপ্তমে। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। তরজার পারদ সপ্তমে। আমরা এই গোটা অনুষ্ঠানটা করব চেস ক্লক ফরম্যাটে, অর্থাৎ আমার বক্তাদের
প্রত্যেকে শুরুতেই 2 মিনিট আনইন্টারাপ্টেড সময় পাবেন এবং অন্য আরেকজন তাকে ইন্টারাপ্ট করতে পারবেন না। সময় দর্শকরাও দেখতে পাবেন স্ক্রিনে। 1 মিনিটের মাথায় ওয়ার্নিং বেল পড়বে। আমি প্রথমে যাব, আমার সঙ্গে বক্তারা যোগ দিয়েছেন সমীর চক্রবর্তী, তৃণমূল বিধায়ক। সমীরদা, করোনা, লকডাউন, উম্পুন, বাংলা কিন্তু আবার রাজনীতিতে ফিরল এবং একেবারে পাখির চোখ 2021-এর বিধানসভা নির্বাচন। অমিত শাহ বলছেন যে তৃণমূল সরকারকে সরিয়ে 2021-এ বিজেপি সরকারকে নিয়ে আসুন। করোনা এক্সপ্রেস তৃণমূলের এক্সিট এক্সপ্রেস হবে। কেন? উত্তরপ্রদেশ 1700 ট্রেন নিয়েছে, বিহার 1500 ট্রেন নিয়েছে, বাংলা মাত্র 200 ট্রেন নিয়েছে। অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরাতে আপনাদের সরকারের অনীহা, এবং এই পরিযায়ী শ্রমিকরাই নাকি 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। সমীরদা, আপনার সময় শুরু এখন। সুমনবাবু, আপনার যে কথাটা দিয়ে আপনি শুরু করলেন, আমি শুধু একটা ছোট্ট প্রশ্ন আপনাকে এবং আপনার মাধ্যমে যারা এই অনুষ্ঠানটা দেখছেন সেই সমস্ত দর্শক মণ্ডলীর কাছে আমার একটি বিনীত প্রশ্ন আছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে ভোটের জন্য মানুষ না মানুষের জন্য ভোট? আমি কথাটা আবার বলছি, ভোটের জন্য মানুষ না মানুষের জন্য ভোট? একদিকে করোনা সারা পৃথিবী জুড়ে, ভারতবর্ষ জুড়ে, বাংলা জুড়ে এফেক্টেড হচ্ছে। মানুষ বাঁচবে না মরবে, সুস্থ থাকবে না থাকবে না, তাদের উদ্ধার করা যাবে কি যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত, বাংলার মুখ্যমন্ত্রী। উম্ফুনের প্রবল সাইক্লোন 10টা জেলাকে লণ্ডভণ্ড করে দিয়ে চলে গেছে, 6 কোটিরও বেশি মানুষ আক্রান্ত, ঘরবাড়িহীন অবস্থা। আগে সেই মানুষগুলোকে স্বাভাবিক জীবনের ছন্দে ফিরিয়ে দেওয়াটা মমতা ব্যানার্জির কাছে প্রাধান্য পাবে না নির্বাচন? 1 জুন থেকে এই ঘটনার সূত্রপাত অমিত শাহ যেদিন থেকে শুরু করেছেন। আমি 4 জুন আপনার সবাই এসছি এই স্টার আনন্দে, এবিপি আনন্দে। আমি গতকালকে ছিলাম। আমার একটাই প্রশ্ন, এই মুহূর্তে মানুষকে বাঁচানোটা প্রধান কর্তব্য যেটা মমতা ব্যানার্জি চাইছেন, না অমিত শাহ বলছেন মানুষ তারা মরুক, কেন লাশ দরকার নির্বাচনে জিততে গেলে, নইলে বাংলার নির্বাচনে জেতা যাবে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ বাংলায় বিজেপি তৈরি করতে পারলো না। খেয়াল রাখবেন, 31 বছরের 1980 সাল থেকে 2011 সাল 31 বছরের গণ আন্দোলনের ফসলের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের বিরুদ্ধে মুখটা কে? আমি প্রশ্ন করছি, অমিত শাহ মুখ্যমন্ত্রী হবেন বাংলার, না নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হবেন? আগে বাংলার মানুষগুলোকে বাঁচানোর দায়িত্ব নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর ওনারা ভোটের রাজনীতি করে এই অবস্থায় ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন। বলছি, অনেক মানুষ যদি মারা যায়, ওই লাশের ওপরে দাঁড়িয়ে বাংলাকে আমরা দখল করব। বেশ, ধন্যবাদ সমীরদা। সমীরদার সময় শেষ। আমার পরের বক্তা রাজু বন্দ্যোপাধ্যায়। রাজু, শুনলেন যে দুটো মূল অভিযোগ সমীরবাবুর। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির মুখকে, এবং দ্বিতীয় যে এই মুহূর্তে ভয়াবহ পরিস্থিতি করোনার। ফ্যাক্ট বলছে যে গড়ে গত 24 ঘন্টায় প্রতিদিন দেখছি যে গড়ে 400-র বেশি অ্যাফেক্টেড। ইতিমধ্যে শুধু এই রাজ্যে মৃতের সংখ্যা 400 পেরিয়ে গেছে। বহু জেলায় এখনো উম্পুনের ক্ষত, লক্ষ লক্ষ মানুষ গৃহহীন, 98 জন মানুষ মারা গেছেন। ভারতের একমাত্র রাজ্য যেখানে একদিকে করোনা আর একদিকে ঘূর্ণিঝড়। তৃণমূলের অভিযোগ যে এই অবস্থাতেও বিজেপি সেই দুর্যোগকে হাতিয়ার করে নির্বাচন জেতার চেষ্টা করছে। রাজুর সময় শুরু এখন। দেখুন, আপনারাই দেখিয়েছিলেন মমতা ব্যানার্জি মালদার সভা থেকে তিনি বলছেন, যখন মোদিজি বলছেন যে করোনা আসছে ভারতবর্ষে, আপনারা সচেতন হন। আর মমতা ব্যানার্জি প্রশাসনিক সভা থেকে সেখানে বলছে আমাদের দিল্লির থেকে নজর ঘোরানোর জন্যে, যেখানে সব সিএ আন্দোলনে বসেছিল, সেখান থেকে নজর ঘোরানোর জন্যে নাকি, শাহিনবাগ থেকে নজর ঘোরানোর জন্যে নাকি মোদিজি করোনার ভয় দেখাচ্ছে। রাজনীতি মমতা ব্যানার্জি শুরু করেছিলেন। মমতা ব্যানার্জি খালি কেন্দ্রের বঞ্চনা দেখায় আর পশ্চিমবঙ্গের মানুষকে তিনি বঞ্চিত করছেন। মমতা ব্যানার্জি যা মিথ্যাচার করে, মমতা ব্যানার্জি মিথ্যার পিএইচডি হয়ে গেছে। আমরা তো আজকে আপনাদের মাধ্যমে প্রশ্ন তুলব যে স্বাস্থ্যসাথী প্রকল্প, আমি আপনাদের মাধ্যমে ভিউয়ার্সদের প্রশ্ন করব, কতজন স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এসছেন? একজনকেও স্বাস্থ্যসাথীর আওতার প্রকল্পে পাবেন না। উম্ফুনের নিয়ে বড় বড় কথা বলছেন। আজকে কৃষকদের কি অবস্থা? কৃষকরা একটা টাকা পাচ্ছে না, আর মোদিজি যখন 6000 টাকা করে দিচ্ছে তখন সেই টাকা পশ্চিমবাংলায় ঢুকতে পারবে না। আজকে আপনারা দেখছেন আনন্দবাজার কাগজে বেরোচ্ছে যে 20,000 টাকা করে দেওয়া হচ্ছে বাড়ির জন্য উম্পুনের ক্ষতিগ্রস্ত। আর কারা পাচ্ছে? যারা তৃণমূলের লোক, যাদের 3তলা 4তলা বাড়ি, তারা আজকে টাকা পাচ্ছে। আর চিন্তা করুন তো মমতার মমত্ব। করোনা এক্সপ্রেস আসছে
আজকে জামাই আদর করে মাইগ্রেন্টদের লাগতে হবে বলছেন একজন সাংসদ। হ্যাঁ, জামাই আদর তো প্রশান্ত কিশোরকে করবেন। আর কিভাবে রেখেছেন আপনারা না দিচ্ছেন খাবার, না দিচ্ছেন জল, সেখানে পরিযায়ী শ্রমিকরা তারা আন্দোলন করছে, সাপের কামড় খেয়ে মরতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের আপনারা রেখে দিয়েছেন একটা বাথরুমের ভেতর, আপনারা দেখাচ্ছেন। আর মমতা ব্যানার্জি এখানে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। আজকে কোনো জায়গায় স্বাধীনতা নেই। সংবাদ মাধ্যম থেকে আরম্ভ করে সংবাদ মাধ্যমের যারা এডিটার আছে তাদেরকে দেখে দেখে থানায় নিয়ে গিয়ে ধমকাচ্ছে, চমকাচ্ছে, গণতন্ত্রহীনতায় ভুগছে। আর আজকে পুরো পশ্চিম বাংলা জুড়ে সিন্ডিকেট চালিয়ে আজকে বাংলা দখল করার চেষ্টা। আমি আলাদা করে স্বাস্থ্য সাথী এবং আয়ুষ্মান ভারতের যে দ্বন্দ্ব সেই প্রসঙ্গে আসবো। দ্রুত একবার দেখাবো রাজু বন্দ্যোপাধ্যায় ঠিক যেখানে শেষ করছিলেন পরিযায়ী শ্রমিক। নিঃসন্দেহে আজ গোটা দিন যে চাপানুতর চললো, পরিযায়ী শ্রমিকরা ছিলেন একদিকে করোনা এক্সপ্রেস তৃণমূলের তরফে যা বলা হয়েছিল তাকে কটাক্ষ করলেন অমিত শাহ, উল্টো দিকে তৃণমূল নেতারা বললেন যে গবাদি পশুর মতো ফেরত পাঠানো হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। সাংবাদিক বৈঠক করে বললেন তারা, দেখব। আপনারা শ্রমিক এক্সপ্রেসের নামে আপনারা কি করোনা এক্সপ্রেস করতে চান? बंगाली श्रमिकों का, बंगाली मजदूरों का जो अपमान किया है, ये कोरोना एक्सप्रेस ही आपको बंगाल के बाहर एग्जिट करने का एक गेटवे बन जाएगी। পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাবে ভার্চুয়াল সভা থেকে এভাবেই সুর চড়ালেন অমিত শাহ। 25শে মার্চ দেশ জুড়ে লকডাউন কার্যকর হওয়ার পর থেকেই চরম সংকটে পড়েন বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা। কাজ হারিয়ে বাড়ি ফেরার তাগিদে রাস্তায় নেমে আসেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। অন্যদিকে এই মানুষগুলোর দায়িত্ব কার তা নিয়ে বারবার তরজায় জড়ায় তৃণমূল এবং বিজেপি। পশ্চিমবঙ্গে যখন করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে, তখন পরিযায়ী শ্রমিকদের বিশেষ ট্রেনে রাজ্যে পাঠানো নিয়েও মোদী সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। লকডাউন ডিক্লেয়ার করে দিলেন, একদিনে গাদা গাদা ট্রেন এক জায়গা থেকে আরেক জায়গায় উঠিয়ে দিচ্ছেন। এখন কি এমন কি আপনারা যে যতগুলো ক্যাপাসিটি আছে তার ডাবল ক্যাপাসিটি দেখে পাচ্ছেন ঢুকিয়ে দিচ্ছেন। লোকগুলোকে না দিচ্ছেন একটু জল, না দিচ্ছেন একটু খাবার। সেই লোকগুলো না খেতে খেতে এসে ট্রেনেও অনেক সময় মারা যাচ্ছে। আমার কথা হচ্ছে আপনারা কেন এটা মানছেন না? তার মানে কি আপনারা শ্রমিক এক্সপ্রেসের নামে আপনারা কি করোনা এক্সপ্রেস করতে চান? তার জবাব দিতে গিয়ে মঙ্গলবার ভার্চুয়াল সভা থেকে পাল্টা সুর চড়ান অমিত শাহ। एकमात्र बंगाल राज्य ऐसा था जिन्हें सबसे कम ट्रेन ली। अब तक 236 ट्रेनों के अंदर हमने 3 लाख लोगों को पहुंचा है। उत्तर प्रदेश के लिए 1700 ट्रेनें चली है, बिहार के लिए 1500 ट्रेनें चली है। और मुझे ताज्जुब तो तब हुआ जब ममता जी ने ये प्रवासी मजदूर जो अपने माँ बाप और पत्नी और बच्चों को मिलने आ रहे थे, कोरोना संकट में अपने परिवार के साथ रहना चाहते थे, उनकी ट्रेनों को कोरोना एक्सप्रेस नाम दिया। ये कोरोना एक्सप्रेस ही आपको बंगाल के बाहर एग्जिट करने का एक गेटवे बन जाएगी। तृणमूल कांग्रेस को बंगाल के बाहर पहुंचाने वाली एक्सप्रेस गाड़ी बन जाएगी। ये मजदूर भूलेगा नहीं। তৃণমূল অবশ্য পরিযায়ী শ্রমিক ইস্যুতে নিজেদের অবস্থানে অনড় থেকেই ফের মোদী সরকারের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানিয়েছে। Who robbed the migrant workers of their dignity? Who packed migrant workers in trains like cattle without adequate food? Mr. Amit Shah didn't tell us not a word about the 80 precious lives we lost because of zero planning by Mr. Modi and Mr. Shah. তৃণমূল বিজেপি যখন তরজায় ব্যস্ত, তখন অন্যান্য দলগুলি আবার পরিযায়ী শ্রমিকদের দুর্দশার জন্য এই দুই দলকেই কাঠগড়ায় তুলেছে। বাগাড়ম্বরে যুদ্ধ না করে কাজের কাজটা করুন। পশ্চিমবঙ্গে প্রতিদিন আমরা বলেছি যে কোয়ারেন্টাইনের নামে পশ্চিমবঙ্গে মানুষের মর্যাদা হানি করা হচ্ছে, তাদের বিন্দুমাত্র সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। অথচ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছিল যে আমরা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করব, অর্থাৎ সরকারি কোয়ারেন্টাইন করব। হয়নি, নিজেরা নিজেদেরকে খাইয়ে পাড়া প্রতিবেশী গ্রামের মানুষ কোয়ারেন্টাইন সেন্টারে মানুষকে খাইয়ে বাঁচিয়ে রেখেছে। তাই অমিত শাহজিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে, দুজনকেই বলবো করোনা সংক্রমণ ঠেকাতে যথার্থ দায়িত্ব পালন করুন। করোনা সংক্রমণ এবং পরিযায়ী শ্রমিকদের দুর্দশা কোনোটাই এখনো কমেনি। অন্যদিকে তা নিয়ে রাজনৈতিক তরজা চলছে পাল্লা দিয়ে। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IM সুমন দে, দ্রুত আপনাদের মন্তব্য পাঠান। বেশ কয়েকটা মন্তব্য এই অনুষ্ঠানের মাঝেও নেব, কিন্তু এবার আবার চেস ক্লক ফরম্যাটে ফিরবো সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে। সুমনবাবু, আয়ুষ্মান ভারত আমরা প্রত্যেকে জানি গরিব মানুষের জন্য 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি 2000 টাকা করে 4 মাস অন্তর, বছরে 6000 টাকা, এখন কোভিডের জন্য 2000 বেরিয়েছে, অর্থাৎ বছরে মোট 8000 টাকা। অমিত শাহ বলছেন গোটা ভারতবর্ষ স্বাগত জানিয়েছে, ব্যতিক্রম শুধুমাত্র পশ্চিমবঙ্গ। তার কারণ এই প্রকল্প বাস্তবায়িত করলে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বাড়বে, এবং তার অভিযোগ যে রাজনীতির লড়াই তুতু মেমে সবসময় থাকে, কিন্তু তার জন্য বাংলার গরিব মানুষরা, যেহেতু পশ্চিমবঙ্গ সরকার আয়ুষ্মান ভারত বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প নেননি, তারা বঞ্চিত হচ্ছেন। অভিযোগ অমিত শাহের। আপনার সময় শুরু এখন। এই কঠিন পরিস্থিতিতে রাজনীতি করাটা কতটা যুক্তিযুক্ত আমি জানি না, কিন্তু সব থেকে সমস্যা হচ্ছে যে মিথ্যাচারের একটা লিমিট থাকা দরকার। মানে মিথ্যা বলতে বলতে কখনো কখনো মানে তাদের যে মাত্রা, সেই মাত্রা তারা ছাড়িয়ে যাচ্ছেন। একটু আগে বিজেপির প্রতিনিধি বলছেন যে সাংবাদিকদের উপর এখানে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে। কদিন আগে খবর নিয়ে দেখুন, HW হিন্দি চ্যানেলের বর্ষিয়ান সাংবাদিক বিনোদ দুয়া, তার বিরুদ্ধে দিল্লি পুলিশ সেখানে FIR দায়ের করেছে। আমি বলছি যে অমিত শাহ যে শ্রমিকদের কথা বলছেন, কেন্দ্রীয় সরকারের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে তৈরি টাস্ক ফোর্স, যে টাস্ক ফোর্স কেন্দ্রীয় সরকার তৈরি করেছিল, তারা রিপোর্ট দিয়েছে যে এই শ্রমিকদের, এই যে মানে পরিযায়ী শ্রমিকদের পরে ফেরানো, এটা একটা ভুল হচ্ছে, এবং সারা ভারতবর্ষ জুড়ে করোনার যে বাড়ার যে প্রবণতা, সেই প্রবণতাতে বাড়ছে। ফলে এটা একটা পরিষ্কার সত্য, এটা সম্বন্ধে কোনো সন্দেহ নেই যে করোনা আক্রান্ত হওয়ার পেছনে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপনি ভেবে দেখুন যে পরিযায়ী শ্রমিকদের কথা, কদিন আগে DGCA তারা ঘোষণা করেছে যে বিমানের মাঝের টিকিট বিক্রি করা যাবে না। আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখছি যে শ্রমিক এক্সপ্রেসে গাদাগাদি করে পরিযায়ী শ্রমিকদের পাঠানো হচ্ছে। তা যে মানুষগুলো এতদিন ধরে ক্ষতিগ্রস্ত হলো, যে মানুষগুলো সারা ভারতবর্ষের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল, তা তাদের যে বাঁচার যে অধিকার, তাদের যে সোশ্যাল ডিস্টেন্সিং, এটা তারা পেল না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং সব থেকে বড় কথা যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু এদের পাশে দাঁড়িয়েছেন। আপনারা জানেন যে স্নেহের পরশ প্রকল্পে 1000 টাকা করে এই ধরনের পরিযায়ী শ্রমিকদের 4,57,000 শ্রমিকের কাছে পৌঁছেছে, এবং প্রচেষ্টা প্রকল্পে আরো 1000 টাকা করে 1,62,000 শ্রমিকের কাছে পৌঁছেছে। আপনি ভেবে দেখুন যে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা হলো, যেটা হচ্ছে আসলে 2 লক্ষ কোটি টাকা, সেই 2 লক্ষ কোটি টাকার প্যাকেজে কোথাও পরিযায়ী শ্রমিকদের হাতে টাকা তুলে দেওয়ার কোনো ব্যাপার নেই। আপনি ভেবে দেখুন যে মানুষগুলো খেতে পাচ্ছে না। কদিন আগে প্রভাত পট্টনায়ক তার একটা লেখায় তিনি উল্লেখ করেছেন যে ভারত রাষ্ট্র 14 কোটি মানুষের চাকরি কেড়ে নিয়েছে লকডাউন ঘোষণার মাধ্যমে, কিন্তু তাদের হাতে যে ক্ষতিপূরণ, আমি চাকরির পরিসংখ্যান আমার কাছে আছে, আমি সেই পর্বেও আসবো। আমি পঙ্কজ রায়ের কাছে যাব, বিজেপি। পঙ্কজ, আজকে প্রায় শিরোনাম করা যায় অমিত বনাম অমিত। কেন? অমিত মিত্র বলছেন যে অমিত শাহ নকলি মহারাজ। জবাব দিতে ময়দানে নেমেছেন বহুদিন পর অমিত মিত্র। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গ সরকার 30শে ডিসেম্বর 2016 থেকে স্বাস্থ্যসাথী প্রকল্প চালাচ্ছে, যাদের 1.5 কোটি পরিবার, মানে 7.5 কোটি মানুষ উপকৃত হয়েছেন, যার কভারেজ 5 লক্ষ টাকা। বিজেপি 2018-তে এসে স্বাস্থ্যসাথী প্রকল্পের নকল হিসেবে আয়ুষ্মান ভারত যোজনা চালু করলো, এবং সেই কারণে অমিত মিত্র অমিত শাহকে বলছেন নকলি মহারাজ। আপনার সময় শুরু পঙ্কজদা এখন। আসলে অমিত মিত্র যে অর্থমন্ত্রী, আজকে প্রথম জানতে পারলাম, এই জন্যই জানতে পারলাম যে 1,93,000 কোটি টাকা ঋণ নিয়ে যে রাজ্য এসছে, সে মাত্র 9 বছরের মধ্যে তারা 4,13,000 কোটি টাকা ঋণে পৌঁছেছে। আমি জানি না অর্থ কিভাবে ম্যানেজ করছেন উনি। সেই অর্থমন্ত্রী যিনি একদিন বলেছিলেন যে সিঙ্গুরটা হচ্ছে খুব ভুল হচ্ছে, সিঙ্গুর চলে যাওয়াটা। তারপর উনি যারা সিঙ্গুর তাড়িয়েছে তাদের উনি অর্থমন্ত্রী হয়েছেন। এবার আসি যে 1000 কোটি টাকার যে প্রকল্প দিয়েছেন প্রধানমন্ত্রী, সেই প্রকল্প ঘোষণা সেটা উমফানের কিন্তু পরের দিন রাজ্যকে দেওয়া হয়েছে। আমরা যে 15 ফাইন্যান্স কমিশনের যে অ্যালটমেন্ট, সেই অ্যালটমেন্ট এই রাজ্য পেয়ে গেছে, তারা কিন্তু বাইরে সেটা বলছেন না। এবং আজকে আয়ুষ্মান ভারত যে প্রকল্প, তার সেই প্রকল্পটা যে 50 কোটি মানুষকে আবর্তের মধ্যে আনা হচ্ছে, অথচ স্বাস্থ্যসাথী প্রকল্প আমি জানি না 1 লক্ষ লিস্ট, সুমনবাবু ওনাকে পাঠাতে বলুন মেল করে, 1 লক্ষ লিস্ট যাদের ওনারা স্বাস্থ্যসাথী প্রকল্পে বা ওই অন্য কোনো নামে তারা দিয়েছেন। এই রাজ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে লকডাউন পরিস্থিতিতেও একটা রুগী তাকে ভর্তি করা যাচ্ছে না, পরিবারের লোক মারা যাচ্ছে,
আপনারা সাংবাদিকরা, আপনাদের সাংবাদিকদের পরিবারের লোক তারা আক্রান্ত হলে তাদের পর্যন্ত ভর্তি করতে আপনাদের কালঘাম ছুটে যাচ্ছে। আমরা জানি না কি পরিকাঠামো তৈরি হচ্ছে, কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি যে এই রাজ্যে দাঁড়িয়ে থেকে মরা, কিন্তু রাজনৈতিক হানাহানি এখানে বন্ধ হয় না, এখানে হত্যা বন্ধ হয় না, সেম সাইড খুন এখানে বন্ধ হয় না। শুধুমাত্র যেটা হয় সেটা হচ্ছে রাজনীতি না করার নামে রাজনীতি। এই বিচারিতা মনে হয় বন্ধ হওয়া উচিত। পশ্চিমবাংলার মানুষের জনধন অ্যাকাউন্টে সারা ভারতবর্ষে যেভাবে টাকা এসছে, যে এই সরাসরি প্রকল্প, এখানে আপত্তি কোথায় আমি এটা বুঝতে পারছি না। মানি ট্রান্সফার এটা হচ্ছে সবচেয়ে বড় প্রকল্প। বুঝতে পারছেন না। অনেক ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। তার আগে যে দুটো প্রকল্প নিয়ে এই দিনভর চাপানুতর চলল, আয়ুষ্মান ভারত এবং কিষাণ সম্মান নিধি, কে কি বলেছেন, পাল্টা কার উত্তর কি, দেখুন। आपकी राजनीति करने के लिए बहुत सारे मैदान है ममता जी, कोई मैदान आप तय कर दो, कर लेंगे दो दो हाथ। गरीबों के अधिकार को आप क्यों रोक कर बैठे? সামনে 2021-এর বিধানসভার মহাযুদ্ধ, টার্গেট বাংলার গরিব ভোট ব্যাংক। এই প্রেক্ষাপটে মঙ্গলবারের ভার্চুয়াল সভায় অমিত শাহর মুখে বারবার উঠে এলো গরিবের কথা। সেই সঙ্গে তৃণমূল সরকারের গায়ে গরিব বিরোধী তকমা সেঁটে দেওয়ারও চেষ্টা করলেন মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। এজন্য প্রথমে তিনি হাতিয়ার করেন আয়ুষ্মান ভারত প্রকল্পকে। मोदी जी आयुष्मान भारत योजना लेकर आए, 50 करोड़ भारतीयों के जीवन में एक नया उजाला आया। मगर बंगाल को इसका फायदा नहीं मिलता है, क्योंकि मोदी जी लोकप्रिय न हो जाए इसके डर से ममता दीदी आयुष्मान भारत योजना को बंगाल की धरती पर उतारना नहीं चाहती। मैं पूछना चाहता हूं ममता दीदी से, क्या बंगाल के गरीब का अधिकार नहीं है? मगर मैं बंगाल वालों को आश्वस्त करना चाहता हूं, चुनाव समाप्त होने दीजिए। भारतीय जनता पार्टी के मुख्यमंत्री के शपथ के एक ही मिनट के बाद आयुष्मान भारत योजना वहां पर लागू होगी। পাল্টা রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রসঙ্গ টেনে কেন্দ্রের দিকে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল। নকলি মহারাজ, মানে আমরা যা করেছি কিছুদিন পরে দেখা যাচ্ছে নকল করার চেষ্টা। স্বাস্থ্যসাথী, তাতে কি ছিল? তাতে ছিল 1.5 কোটি পরিবার এই স্বাস্থ্য সাথীতে কভার্ড হবে, যাতে তাদের কোনো শুশ্রূষার জন্য, মেডিকেল নিডস এর জন্য, সবের জন্য তারা কমফোর্টেবল। প্রায় 2-1.5 বছর পরে হঠাৎ এক স্কিমের কথা শোনা গেল, আয়ুষ্মান ভারত। তৃণমূল সরকারকে আক্রমণ করতে গিয়ে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের কথাও টেনেছেন অমিত শাহ। 9.5 करोड़ किसानों के बैंक अकाउंट में 72,000 करोड़ रुपया पहुंच गया है और हर साल 6,000 रुपया पहुंच रहा है। मगर फिर से बंगाल वाले आप ताली मत बताएं, क्योंकि किसानों का सूची जो राज्य सरकार ने केंद्र को देना चाहिए, ममता दीदी नहीं देती है। उनको डर है कि मोदी जी का 6,000 रुपया आ जाएगा तो मोदी जी लोकप्रिय हो जाएंगे। अरे ममता जी, राजनीतिक लड़ाई लड़ लेंगे, काहे को बंगाल के किसान को आप दुखी कर रही हो? एक सूची भेज दो, मैं आपको कहता हूं, विश्वास दिलाता हूं, शनिवार को सूची भेज दीजिए, हम सोमवार को पैसा भेज देंगे, हम तनिक मात्र देंगे। এক্ষেত্রেও রাজ্যের প্রকল্প তুলে ধরে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। As of February 2020, 10 months into the financial year, over 5 crore farmers were yet to receive full dues under Kisan Samman. Challenge this. Under Kisan Samman, 80% of the cost, 80% is borne by the state government. Bengal started Krishak Bandhu, where farmers get 5,000 rupees an acre. Who bears the cost? The state government bears the cost. বিধানসভা ভোট যত এগিয়ে আসবে, ভোটারের মন পেতে তৃণমূল বিজেপির এই তরজার পারদ ততই চড়বে বলে মত পর্যবেক্ষকদের একাংশে। কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সরাসরি সুজন চক্রবর্তীর কাছে যাব। সুজন দা, চেস ক্লক ফরম্যাট, 2 মিনিট আপনি পাবেন সম্পূর্ণ আনইন্টারাপ্টেড, আপনার কথার মাঝে কেউ বাধা দেবে না। সুজন দা, একটা কয়েনেজ, বামপন্থীদের কয়েনেজ, আপনাদের কয়েনেজ লোকের মুখে মুখে ঘুরেছিল, দিদিভাই মোদিভাই সেটিং। আজ তৃণমূল কংগ্রেস বলছে যে অমিত শাহের ভার্চুয়াল বৈঠকের পর এটা মোদিভাই সীতাভাই সেটিং, রাম বাম এক হয়ে গেছে। কেন বলছে? ভার্চুয়াল জনসভা করে আজকে অমিত শাহ বলছেন যে পশ্চিমবঙ্গে যা চলছে তাতে লোকে বলছে তৃণমূলের থেকে সিপিএম জামানা ভালো ছিল।
সুজানদা, ঐতিহাসিকভাবে মতাদর্শগতভাবে আপনি জানেন যে বিজেপির সঙ্গে কমিউনিস্টদের চিরকাল কার্যত অহিনুকূল সম্পর্ক, সেখানে এ কথা বলা, এবং তাও কে বলছেন? অমিত শাহ। এই সার্টিফিকেট পেয়ে আপনাদের কেমন লাগছে যে তৃণমূল জামানার থেকে সিপিএম জামানা ভালো ছিল? সুজানদা, আপনার সময় শুরু এখন। অমিত শাহ সার্টিফিকেটের জন্য মানুষ অপেক্ষা করে না, বামপন্থীরা তো অপেক্ষা করে না বটেই। অমিত শাহর হাতটা রাঙানো, অমিত শাহ লম্বা লম্বা কথা বলবেন কিন্তু ছেলের সম্পত্তির হিসেব দেবেন না, দিতে পারবেন না। লোয়া হত্যাকাণ্ড সে সংক্রান্ত ব্যাপারেও কোনো কথা বলতে পারবেন না। আজকে গুজরাটের যা দশা বা সব মিলিয়ে সারা দেশের যে দশা, এই দশা নিয়ে অমিত শাহ নতুন করে কিছু বলার আছে বলে আমরা মনে করি না। মোদি ভাই দিদি ভাই সেটিংটা নতুন কোনো কথা না, পুরনো কথা, এবং সেটা বাস্তব। এত তো করলেন, এত কথা বলার কি ছিল? সারদা নারদায় অপরাধীরা কোথায়? সারদা নারদায় অপরাধীরা জেলের বাইরে কেন? রাজীব কুমার একটা বৈঠকের পরে জামিন পেয়ে যায়, বৈঠকের আগে একরকম, বৈঠকের পরে আরেক রকম, কেন? এত লম্বা চওড়া কথা বলার তো কোনো দরকার ছিল না। সত্যিই যারা অপরাধী তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেবার দায়িত্ব দিল্লির সরকারের অবশ্যই থাকে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি তো ধামাচাপা দিয়েছেন, অথবা প্রধানমন্ত্রী। এক। দুই, তাহলে কি উল্টো হয়ে গেল? দিদিভাই মোদিভাই যা না, অ্যাবসলিউটলি না। আরে অমিত শাহ কেন, অনেক বড় অমিত শাহকেও এর বিরুদ্ধে কোনো কথা বলার সুযোগ নেই। কমিউনিস্টদের ওরা সবচাইতে বেশি আক্রমণ করে, এ নিয়েও কোনো সন্দেহ নেই। এটা বারবার দেখেছেন, এই পিরিয়ডেও দেখেছেন, প্রত্যেকটি ঘটনায় দেখেছেন। এবং এটাও দেখেছেন যে পশ্চিমবাংলায় কোনোদিন কখনো বিজেপি একটা পঞ্চায়েতের আসন পেত না, তৃণমূলের দাক্ষিণ্যে সেই পশ্চিমবাংলায় 18টা লোকসভা আসন পর্যন্ত বিজেপি পেয়েছে। কোন জামানায়, কেন, কি কারণে, কোন পরিপ্রেক্ষিতে? আমি শুধু বলবো এইটা মনে রাখুন যে এর কোনো বিকল্প কোনোদিন ছিল না। যারা আমাদের সম্পর্কে বীতশ্রদ্ধ হয়েছিলেন তারা পারলে এখন বলছেন অনেক ভালো ছিল বাম জামানা। যারা তৃণমূলের সঙ্গে ঘোরাঘুরি করছিলেন, লুট ইত্যাদি করছিলেন, পারছেন না, তারা বলছেন অনেক ভালো ছিল বাম জামানা। তৃণমূলের নেতা মন্ত্রীরা ইতিমধ্যে বারে বলছেন বিকল্প এর বাম জামানার কোনো বিকল্প। আবার আপনার কাছে আসবো, আমি দ্রুত একবার দেখাতে চাইবো দর্শকদের আজ অমিত শাহ ঠিক কি বলেছিলেন, তাই নিয়ে তৃণমূলের ঠিক কি কথাটা। बंगाल के बहुत सारे लोग मुझे कह रहे थे इनसे तो कम्युनिस्ट भी अच्छे थे। পশ্চিমবঙ্গে অমিত শাহের সভা মানেই নিশানায় তৃণমূল। মঙ্গলবার ভার্চুয়াল সভাতেও তার ব্যতিক্রম হলো না। তবে এদিন তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বেনজিরভাবে বাম জমানার তুলনা টানলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। आपने कम्युनिस्टों को इसलिए निकाला था कि बंगाल का विकास रुका था, मगर शायद आज बंगाल के बहुत सारे लोग मुझे कह रहे थे इनसे तो कम्युनिस्ट भी अच्छे थे। সিপিএম এর মুখে তৃণমূল বিজেপি আঁতাতের অভিযোগ শোনা যায় প্রায়শই। এদিন অমিত শাহর মন্তব্যকে হাতিয়ার করে সেই একই অভিযোগ তুলতে দেরি করেনি তৃণমূলও। শুধু বিজেপি নয়, আজকে কংগ্রেস সিপিএম তারা নিজেদের আদর্শ আজকে বিসর্জন দিয়েছে আর বিজেপির পদলেহন করছে। আর করে বিজেপি যা বলে, বিজেপি গান গায় আর কংগ্রেস সিপিএম তবলা বাজাচ্ছে। আজকে এই পরিস্থিতি হয়েছে বাংলায়। আজকে বাংলায় কংগ্রেস সিপিএম বিজেপি সব এক হয়েছে। সিপিএম অবশ্য অমিত শাহর মন্তব্য বা তৃণমূলের অভিযোগ কোনোটাতেই গুরুত্ব দিতে নারাজ। তারা সেই তৃণমূল বিজেপি গোটাপের অভিযোগে অনড়। বামফ্রন্টের জামানায় ওর পার্টি সাম্প্রদায়িক দল মাথা তুলে দাঁড়াতে পারেনি, আর এই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারের গত 10 বছরে বিজেপি এখন এই রাজ্যে প্রধান শক্তি হিসেবে উঠে এসেছে। ফলে এর থেকেই বোঝা যাচ্ছে যে বিজেপির চাষ কে করেছে। এসব হচ্ছে গট-আপ গেম, তৃণমূল আর বিজেপি আর তৃণমূল, এর বাইরে কোনো শক্তি যেন না থাকে। বাম শক্তি মানুষের কথা নিয়ে যে আন্দোলন করছে, সেই আন্দোলনের দ্বারা মানুষ যাতে প্রভাবিত না হয়, সেই খবর যাতে না যায়। বিধানসভা ভোটের কথা মাথায় রেখে রাজ্যবাসীর কাছে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বানও জানিয়েছেন অমিত শাহ। आपने कम्युनिस्ट को मौका दिया, कुछ नहीं हुआ, ममता को मौका दिया, कुछ नहीं हुआ। एक बार मोदी जी को और भारतीय जनता पार्टी को मौका दीजिए, हम सोनार बांग्ला बनाएं। সুর চড়িয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। ওরা ভার্চুয়াল করুক, কিন্তু বাস্তবে বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে এগিয়ে নিয়ে যাবেন, বাংলাকে সোনার বাংলা গড়বেন, এটাই হচ্ছে প্রকৃত সত্য। সিপিএম আবার তৃণমূল বিজেপি দুদলকে এক সারিতে ফেলে আক্রমণ শানিয়েছে। দেখবেন ভোট আস্তে আস্তে তৃণমূলের অনেককেই
বিজেপির কাছে গিয়ে বিক্রি হয়ে জমা হবে, শুধু সাইনবোর্ড ঝান্ডার রং পাল্টে দিয়ে একই মুখ একই লুট চলবে, তা রাজ্যকে উপকার করবে? আমাদের হৃত গৌরব, যে গৌরবটা বিজেপি তৃণমূল মিলে গত 9 বছরে কেড়ে নিয়েছে, সেটাকে পুনরুদ্ধার করতে হলে আবার বাংলার বুকে লাল ঝান্ডা বামপন্থাকে মজবুত করতে হবে। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে ত্রিমুখী বাকযুদ্ধ ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি। উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দ্রুত প্রতিক্রিয়া নেব 1 মিনিটে। সমীর চক্রবর্তীর কাছে যাব। তৃণমূলের জামানা, এই জামানার থেকে বামপন্থীদের জামানা ভালো ছিল। অমিত শাহ বলছেন যে দশকের পর দশক বিজেপি এবং কমিউনিস্টদের মতাদর্শগত লড়াই চলেছে, তারপর এই উক্তি। সমীর চক্রবর্তীর সময় শুরু। সত্যি কথাটা বেরিয়ে গেছে অমিত শাহের মুখ থেকে। তার কারণ গোপনতা তো হয়েছিল 2018 লোকসভা নির্বাচনে। সিপিএম এর গোটা ভোটটা তো ট্রান্সফার হয়েছিল বিজেপির দিকে। আমি দায়িত্ব নিয়ে বলছি, সিপিএম এর তাদের ভোট পরিকল্পিতভাবে বিজেপির দিকে ট্রান্সফার করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য। দায় তো সিপিএমকে নিতে হবে। আজ তো অমিত শাহের মুখ থেকে সে কথা, সত্যি কথাটা বেরিয়ে গেছে। সুতরাং সিপিএম সে দায় আজকে ঝেড়ে ফেললে তো চলবে না। আমি প্রমাণ দিতে পারি সুমনবাবু আপনাকে। আমি বাঁকুড়া লোকসভা আসনে সিপিএম 2014 সালে ভোট পাচ্ছে প্রায় 4 লাখ। এবার অমিয় পাত্র সেখানে সিপিএম এর প্রার্থী ভোট পেয়েছে 1 লাখ। 3 লক্ষ ভোট বিজেপির দিকে ট্রান্সফার পরিকল্পিতভাবে। প্রত্যেকটা কেন্দ্রের হিসেব ধরে ধরে দেখুন। তাহলে আজকে সে কথাটা অমিত শাহের মুখ থেকে বেরিয়ে গেছে, কাল সুজন বাবুদের মুখ থেকেও বেরোবে। আজকে যদি আপনি যে কোনো কংগ্রেসীদের ডেকে জিজ্ঞাসা করেন, ভাই তোমার প্রথম প্রতিপক্ষ কে, সে বলবে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস। সিপিএম কে জিজ্ঞাসা করুন প্রতিপক্ষ কে, বলবে মমতা ব্যানার্জি তৃণমূল। বললেন লোকসভা ভোট সম্ভবত 2019 এর কথা। 2019 মাফ করবেন, একদম আমি দ্রুত প্রতিক্রিয়া। রাজু বন্দ্যোপাধ্যায় 2018 নয় 2019 লোকসভা নির্বাচনে একেবারে ভোট ট্রান্সফার হয়েছিল, গোপন আতাত হয়েছিল সমীর চক্রবর্তীর অভিযোগ। অমিত শাহের মুখ ফসকে তা বেরিয়ে গেছে। রাজু বন্দ্যোপাধ্যায়ের সময় শুরু। প্রথম কথা হচ্ছে অমিত শাহ নিজের কথা বলেননি, বলেছেন কিছু লোক তাকে বলেছেন। দ্বিতীয় কথা হচ্ছে ব্রিগেডে এটা ইন্টারাপ্ট করার সময় না, ইন্টারাপ্ট করা যাবে না। আসবো সবার কাছে আসবো, এটা আমার সময় লাগবে, তাহলে উনি ইন্টারাপ্ট করছে। দেখুন, যেটা একটা সার্কাস দেখেছিলাম ব্রিগেডে, আর সেই সার্কাসে কারা ছিল? সিপিএম, কংগ্রেস, তৃণমূল। মমতা ব্যানার্জি নেতৃত্ব দিচ্ছে, হাত তুলে সব চোরেরা হাম সব চোর এক হে বলে ব্রিগেডে সভা করছে। তারা এখন বড় বড় কথা বলছে। আজকে সিপিএম এর তো কোনো প্রোটেকশনই নিচে তলায় দিতে পারছে না তাদের কর্মীদের, মার খেয়ে মরে যাচ্ছে। তাই তারা বিজেপিতে এসছে, আমরা তাদেরকে প্রোটেকশন দিচ্ছি। আর সুজনদারের মতো লোকেরা সবাই জানে যে জেলার সিপিএম এর নেতারাও এখন বলছে পশ্চিমবাংলা যদি বাঁচাতে পারে তাহলে একমাত্র বিজেপি বাঁচাতে পারবে। আর তাই এরকম চলছে। এই যে নির্বাচন আসছে দেখবেন, এখানেও কংগ্রেস, সিপিএম আর তৃণমূল এক হয়ে বিজেপির সাথে লড়াই করবে। মানুষ আসল রূপ পেয়ে গেছে, মানুষ বিজেপির ওপর ভরসা রাখছে। আর এই সোনার বাংলা আমরা আবার ফিরিয়ে দেবো, মানুষ আমাদের উপর আস্থা রাখছে। সুজন চক্রবর্তী, আমার কথাটা হচ্ছে সব বুরবাকের মতন কথা সমীর চক্রবর্তী বা রাজু ওরা বলে যেতে পারে মনের মাধুরী মিশায়ে। মনে রাখবেন, মমতা ব্যানার্জির যে সরকারের মন্ত্রী ছিলেন রাজীব গান্ধীর, সেই রাজীব গান্ধী অনেক বিরোধ থাকা সত্ত্বেও কলকাতাতে এসে বলেছিলেন মডেল পশ্চিমবাংলার পঞ্চায়েত। মনে রাখবেন, আদবানিজি তখন বাজপেয়ী সরকার, মমতা ব্যানার্জি সেই সরকারের মন্ত্রী। অভিযোগ করা হতো যে আদবানিজি কেন পশ্চিমবাংলার বামফ্রন্টের সাফল্যগুলোকে অস্বীকার করতে পারেন না। পশ্চিমবাংলার বামফ্রন্ট মানে গণতন্ত্র, পশ্চিমবাংলার বামফ্রন্ট মানে কৃষি অগ্রগতি, শিল্পের বিকাশ, কাজের সুযোগ, তার মতো বন্দোবস্ত, বিরোধীদের স্পেস। এগুলোকে অস্বীকার করার সুযোগ না ছিল আদবানির, না ছিল রাজীব গান্ধীর। অমিত শাহ কেন অনেক বেশি কারুরও অস্বীকার করার সুযোগ থাকবে না। ফুসফাস বেরিয়ে পড়বে, সুব্রত মুখার্জির মুখেও বেরিয়ে পড়ছে, মহুয়া মৈত্র মুখেও বেরিয়ে পড়ছে। এসব কি ওরা বুঝবে? আমি বলছি আয়নায় দেখুন, মমতা ব্যানার্জি আর অমিত শাহ দেখুন, দুজন পরস্পর আয়নায় দেখুন বলছেন সুজন চক্রবর্তী। আমি দ্রুত বঙ্গ রাজনীতি নিয়ে চাপানুতর হবে, আর সেখানে দুর্নীতি নিয়ে টানাপোড়েন হবে না, দুর্নীতি নিয়ে বিবৃতি পাল্টা বিবৃতি হবে না, কখনো হয়েছে নাকি? আজও হলো না। কি বললেন অমিত শাহ, কি জবাব দিল তৃণমূল, দেখুন। और कितना भ्रष्टाचार, हाँ, भ्रष्टाचार की तो कोई सीमा ही नहीं रही। A lot of these false claims, so if you look at all this, you have to look at data. সিন্ডিকেট, তোলাবাজি, দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি। 21 বিধানসভা ভোটের আগে ফের এই 4 অস্ত্রে শান দিয়ে
কার্যত দলের লড়াইয়ের অভিমুখ ঠিক করে দিলেন অমিত শাহ। পাশাপাশি মঙ্গলবারের ভার্চুয়াল সভায় এই 4 ইস্যুর সঙ্গে কৌশলে করোনা এবং উমপুনকেও জুড়ে দিলেন তিনি। ढेर सारे भ्रष्टाचार के किस्से मेरे पास है, वो सब तो ठीक है, मगर आप अम्फान, तूफान और कोरोना में भी अगर भ्रष्टाचार करते हो तो मुझे लगता है कि बंगाल की जनता आपको माफ नहीं करेगी। पाल्टा जवाब दिएছে তৃণমূলও। For Cyclone Amphan, the state government gave 6,250 crores already given, done. You have promised money, 1.02 lakh crores is the total relief package which is needed for the destruction and the devastation. We've received 1,000 crores. সেই 2014 সালের লোকসভা ভোটের আগে থেকে অমিত শাহ যতবারই রাজ্যে এসেছেন তখনই সিন্ডিকেট, তোলাবাজির মতো ইস্যুতে সুর চড়িয়েছেন। মঙ্গলবার প্রথম ভার্চুয়াল সভাতেও ঝুলি থেকে সেই অস্ত্র বার করেন মোদী সরকারের নাম্বার 2। भ्रष्टाचार, टोलबाजी, राजनीतिक हिंसा, सत्ता, स्वार्थ, सिंडिकेट, संपत्ति, ये 4 एस के आधार पर तृणमूल कांग्रेस ने कम्युनिस्टों को भी अच्छा कहलाई इस प्रकार का शासन किया है। बंगाली जनता भारतीय जनता पार्टी के सोनार बांग्ला को अपना स्वप्न बनाए। ना रोजवेली स्कैम होगा, ना शारदा चिटफंड स्कैम होगा, नारदा स्कैम होगा, ना वकफ का घोटाला होगा, ना भतीजा गेट होगा, ना ट्राइडेंट लाइट घोटाला होगा, ना एडमिशन घोटाला होगा। घोटाला और भ्रष्टाचार मुक्त बंगाल देने का काम हम करेंगे। আমরাও তো দেখেছি যে কোনো কোথাও কিছু ছিল না, আজকে জয় শাহ তো বিসিসিআই সেক্রেটারি হয়ে গেলেন। তো এটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি কে কোথায় কি করছে। অন্যের দিকে ঢিল না মেরে নিজের ঘরটাকে সামলাতে বলুন। আমরাও দেখেছি, আমরাও দীর্ঘদিন খেলাধুলার সঙ্গে যুক্ত, আমিও রাজ্যের ক্রীড়ামন্ত্রী। কে কোথায় ছিল আমরা কোনোদিনও দেখিনি। হঠাৎ করে দেখলাম বিসিসিআই সেক্রেটারি জয় শাহ, তিনি কে? অমিত শাহর ছেলে। তো সবাই কে কি করছেন অন্যের দিকে না তাকিয়ে নিজের চরকায় তেল দিন। দুর্নীতির অভিযোগ নিয়ে তৃণমূল বিজেপির তরজার পারদ যখন চড়ছে তখন এই নিয়ে দুদলকেই একযোগে নিশানা করেছে সিপিএম। ডাকাতি চোরকে চোর বলছে, একজন ডাকাত আর একজন চোর, বোঝাপড়া আছে। তা নইলে হয় নাকি একটা গোটা সরকারের এতগুলো লোক চোর কিন্তু কেউ জেলে নয়, সবাই বাইরে। দুর্নীতির অভিযোগের পাশাপাশি হিংসা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছেন অমিত শাহ। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। ममता दी, हमारा आप हिसाब मांगती हो, मैं तो हिसाब लेकर आया हूं। आप कल जरा एक प्रेस कॉन्फ्रेंस कर आपके 10 साल का हिसाब दीजिएगा और ध्यान से दीजिएगा, कहीं बम धमाकों की संख्या मत बता दीजिएगा, बंद फैक्ट्रियों की संख्या मत बता दीजिएगा, भाजपा के मार दिए कार्यकर्ताओं की संख्या मत बता दीजिएगा। हिसाब लाना है तो विकास का लेकर आइए ममता दी, मैं आपको कहता हूं कल आप हिसाब लेकर आइए। NCRB data, so this is obviously data which is also from the ministry which the home minister which Mr. Amit Shah ji runs. I've got the data here on communal violence. Here is the data. 28 times more in Bihar, 16 times more in Maharashtra, 8 times more in Haryana, 7 times more in Gujarat, who's ruling here, 7 times more in Madhya Pradesh, 4 times more. So what are we talking about? সব মিলিয়ে 2021-এর বিধানসভা ভোটের আগে একাধিক পুরনো ইস্যু ঘিরে নতুন করে শুরু রাজনৈতিক চর্চা। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। 1 মিনিটের দ্রুত প্রতিক্রিয়া সুমনবাবুর কাছে আসবে। সুমনবাবু, আবার সেই দুর্নীতির খোঁজা, আবার সেই সিন্ডিকেট, আবার সেই কাটমানি, আবার সেই তোলাবাজির খোঁজা। আপনার সময় শুরু এখন। না খাউঙ্গা না খানে দুঙ্গা বলা প্রধানমন্ত্রীর কাছ থেকে তো আমরা বহুবার বলেছিলাম যে জয় শাহের সম্পত্তি কি করে 16,000 গুণ বৃদ্ধি পেল। আমরা তো কোনো মানে তার কোনো সুরাহা পাইনি, তার কোনো জবাব পাইনি। আমরা তো এটা দেখেছি যে 50 জন মানে ঋণ খেলাপি ব্যবসায়ীর 68,000 কোটি টাকা ব্যাংকের খাতা থেকে মুছে দেওয়া হলো। এই যে সারা ভারত জুড়ে যে মানে অর্থনৈতিক যে দুরাচার চলছে, দুরাবস্থা চলছে, সেই দুরাবস্থার মধ্যে 50 জন ঋণ খেলাপির 68,000 কোটি টাকা। আপনি পিএম কেয়ার্স ফান্ড, যে পিএম কেয়ার্স ফান্ড নিয়ে আরটিআই করার পরে সেখান থেকে উত্তর দেওয়া হলো যে পিএম কেয়ার্স ফান্ড আদৌ কোনো সরকারি ফান্ড না। তাহলে সেগুলো কি হচ্ছে? এই টাকাগুলো কোথায় যাবে? নোটবন্দির সময় জনধন অ্যাকাউন্টে যে টাকা
জমা পড়েছিল, বিপুল পরিমাণ টাকা জমা পড়েছিল, তার কোনো হিসাব আরবিআই এর তরফ থেকে দেওয়া হয়নি। যে প্রচুর পরিমাণে টাকা বিজেপি খরচ করছে, যে ভার্চুয়াল মিটিংগুলো করছে, 1200 মন্ডলে পশ্চিমবঙ্গে নতুন 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 ল্যাপটপ গেছে, এই অর্থ কোত্থেকে আসছে? জবাব বিজেপিকে দিতে হবে। ভার্চুয়াল সভার বৈঠকের খরচ নিয়েও প্রশ্ন তুলছেন পঙ্কজ রায়ের। সময় শুরু এখন। হ্যাঁ, আমার তো যেটা মনে হয় যে সবচেয়ে কস্ট এফেক্টিভ একটা সভা ভার্চুয়াল সভা। যেটা বলার প্রশ্ন যে সিপিএম এর একজন প্রার্থীর নির্বাচনী এজেন্ট আজকে একটা কমিশনের চেয়ারম্যান, একাধিক পার্টির কার্ড হোল্ডার সিপিএম এর, তারা বর্তমানে পশ্চিমবাংলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আজকে পেন পেন্সিলে এসএসসি পরিচালিত হয়। আমরা দেখতে পাই রেজ্জাক মোল্লা, তিনি আজকে নিশ্চয়ই তার রঙের পরিবর্তন হয়েছে। আরেকটা দুর্নীতির সবচেয়ে বড় হচ্ছে, আপনাদের মনে অন্ততদন্ত করা উচিত, লিপস অ্যান্ড বাউন্স। আমেরিকার লিপস অ্যান্ড বাউন্স এখানে অ্যান্ড হয়ে গেছে। তো কারা এগুলো চালায় সেটাও জানা উচিত। শুধুমাত্র সারদা নারদা নয়, তার বাইরেও অনেক রকম সিস্টেম এবং সিন্ডিকেট পশ্চিমবঙ্গকে পদদলিত করছে। এই জায়গা থেকে পশ্চিমবঙ্গে ঘুরে দাঁড়াতে হবে, আর যারাই মুখ খুলবেন তাদের মুখ বন্ধ করার চেষ্টা করা হবে। বেশ, সিন্ডিকেট নিয়ে আমি সরাসরি সুজন চক্রবর্তীর কাছে যাব। সিন্ডিকেট নিয়ে তৃণমূল এবং বিজেপি তারা গোড়ায় যেতে চাইলে সবার একটা অভিযোগ থাকে যে সিন্ডিকেট এবং এই সিন্ডিকেট রাজ সেটা শুরু হয়েছে নাকি বাম আমলে। সুজন চক্রবর্তীর সময় শুরু এখন। এটাতে আরো স্পষ্ট যে ওরা দুজন পারস্পরিক পিঠ চুল করছে, স্পষ্ট। আপনি বিজেপির নতুন রাজ্য কমিটিটা দেখেছেন? ওটার উপরে লিখে দিন প্রাক্তন তৃণমূলীদের কমিটি। সেম, সকালে তৃণমূল, বিকেলে বিজেপি, সকালে বিজেপি, পরের দিন তৃণমূল। একজন আরেকজনকে পুষ্ট করছেন যে কোনো সন্দেহ আছে? পশ্চিমবাংলায় দুর্নীতি সীমাহীন। আপনি সর্বত্র আমফান হয়েছে, যেন একটা আনন্দ পাওয়া গেল, লুট করা যাবে, পাকা বাড়ি বাদ, পাকা বাড়িতে টাকা, গরিব বাড়ি বাদ। এ কত দেখবেন? তৃণমূলের নেতারা বলছে, তৃণমূলের নেতারা গোপনে বলছে, প্রকাশ্যে বলছে, সংবাদ মাধ্যম দেখতে পাচ্ছে। কিন্তু তার মানে কি এই তৃণমূলের দুর্নীতি নিয়ে কোনো প্রশ্নই ওঠে না? তাকে ধামাচাপা দিয়েছেন কেন? নারদায়? অথবা আপনি ধামাচাপা না দিতে বাধ্য। একই কাজ তো করছেন ভাই ত্রিপুরাতে। পশ্চিমবাংলার তৃণমূল, তার সংস্করণ হচ্ছে, আরেকটা সংস্করণ হচ্ছে ত্রিপুরার বিজেপি সরকার। এই যেমন ও তেমন, একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। সুজন চক্রবর্তী বলছেন তৃণমূল দুর্নীতি করছে, বিজেপি ধামাচাপা দিচ্ছে। না, সুজনদারা তো টিভির পর্দায় এলেই এগুলো বলে। ওনারাই তো সুপ্রিম কোর্টে গেছিল সারদার মামলায় গিয়ে সুপ্রিম কোর্টে বলতে পারছে না, খালি টিভির পর্দায় এসে বলতে হবে। আর দ্বিতীয় হচ্ছে তৃণমূল তো দুর্নীতিবাজ, এটা স্পষ্ট। আজকে বলুন না, কালীঘাট পুরো ব্যানার্জি পরিবার কিনে নিয়েছে। আমার তো প্রশ্ন, আজকে নীল সাদা রঙের টেন্ডার কোথায় যাচ্ছে? সেই ব্যানার্জি পরিবারের কাছে। আজকে অভিষেক ব্যানার্জি 2011 সালের কথা চিন্তা করুন, তার বাড়িটা কেউ দেখেছিলেন? আর আজকে তার বাড়ি কোথায় চলে গেছে? আজকে পশ্চিমবঙ্গ জুড়ে যে কাটমানি চলছে, সেই কাটমানি কোথায় যাচ্ছে? আজকে কালীঘাটের বাড়িতে যাচ্ছে। আজকে বড় বড় কথা বলছেন মমতা ব্যানার্জি, লজ্জা করে না? নারদায় হাত পেতে যে মন্ত্রীরা টাকা নিয়েছে, এখন তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে মমতা ব্যানার্জির সাথে। আর মমতা ব্যানার্জি নিজে মিটিংয়ে বলছে যে তোমরা 75 নাও, 25 নাও, আমাকে 75 দাও, ভাগ বাটোয়ারা করছে। সেই মমতা ব্যানার্জির লজ্জা লাগে না কাটমানি নিয়ে কথা বলছে? সমিত চক্রবর্তী, সমিতদার উত্তর। সমিত চক্রবর্তী, সময় শুরু। দেখুন, কোনো প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে নাম করে কোনো কথা বলা যায় না, সেটা কিন্তু মানহানির পর্যায়ে পড়ে। উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে বলছেন, আমি চ্যালেঞ্জ করছি যে রাজু বন্দ্যোপাধ্যায় 100 কোটি টাকা চুরি করেছে। উত্তর দিন। কারণ নাম করে কিছু বলতে যাবেন না, তার কারণ আমি তো বলছি আপনি 100 কোটি টাকা চুরি করে সেই বাড়িতে থাকেন। প্রমাণ না, না, ওই তো অভিষেকের টাকা প্রমাণ করুন। এইটাই তো আমার বক্তব্য। এই দেখুন আবার আমার ইন্টারাপ্ট করছে সুমন বাবু। তাহলে আপনি আপনার সময় বলুন, তারপর শুনুন। হ্যাঁ, কারোর বিরুদ্ধে প্রমাণ ছাড়া কথা বলা নাম ধরে উচিত নয়, এবং সেটা কিন্তু মানহানির পর্যায়ে পড়ে। তাহলে রাজুর ভালো লাগলো কেন? ওর যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলছেন, সেটার কোনো প্রমাণ উনি দেখাতে পারবেন? উনি দেখান, যদি হিম্মত থাকে উনি কোর্টে গিয়ে প্রমাণ দিন, উনি মামলা করুন। আর যদি না দিতে পারেন তাহলে বলুন নতমস্তকে চলে যাচ্ছি, আর কোনোদিন রাজনীতি করব না, এই কুৎসার রাজনীতি বন্ধ করুন। তার কারণ হচ্ছে পয়েন্ট থেকেই আপনারা ঘুরিয়ে দিতে চাইছেন।
সিপিএম বলছে তো সুমন বাবু আমাকে একটু সময় হ্যাঁ, দিতেই হবে। বলুন। সুমন বাবু আমি সবার কাছে আমার সময় সীমার অংশ এখানে শেষ। প্লিজ সবাই একসঙ্গে বললে আমি রিমোট লোকেশন থেকে নিয়ন্ত্রণও করতে পারবো না, দর্শকরা শুনতেও পাবেন না। প্রত্যেকের কাছে আসবো, প্রত্যেককে আলাদা করে আমি ধন্যবাদ দেব, তার কারণ এখনো পর্যন্ত ঘড়ির কাঁটা মেপে প্রত্যেকের সময় একেবারে নিখুঁতভাবে সমান সময় বলেছেন এবং পরস্পরকে বলতে দিয়েছেন। আমি এইবার একেবারে সবার কাছে আসব, তবে দয়া করে একসঙ্গে দুজন বা তিনজন বললে দর্শকরা শুনতে পাবেন না। আপনাদের আবার ধন্যবাদ জানাবো যে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেকে বক্তব্য শেষ করেছেন। প্রত্যেক রাজনৈতিক নেতাকে, প্রত্যেক বক্তাকে আমি সমান সময় দিতে পেরেছি, সেই জন্য আপনাদেরও ধন্যবাদ। সমীর দা, শেষ করুন। আমার যেটা বক্তব্য, সুজনবাবু কিছুক্ষণ আগে বলছিলেন রাজীব গান্ধীকে টেনে এনে বিজেপিকে কারা এনেছিল পশ্চিমবাংলায়? ওই রাজীব গান্ধীকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য 1988 সাল, আমি তারিখ ধরে বলছি, 2রা জুলাই শহীদ মিনার ময়দান, জ্যোতিবাবু দাঁড়িয়ে আছেন, লালকৃষ্ণ আডবাণী দাঁড়িয়ে আছেন, বিশ্বনাথ প্রতাপ সিং দাঁড়িয়ে আছে। ভুলে গেছেন রাজীব গান্ধীর বিরুদ্ধে কনক্লেভের কথা? বোফোর্সকে সামনে রেখে সুজনবাবু আপনি কোথায় ছিলেন সেদিন? বিজেপিকে পশ্চিমবাংলায় গলায় মালা দিয়ে, প্রদীপ জ্বালিয়ে, শঙ্খ বাজিয়ে বরণ করে ডেকেছিলেন, এসো এসো আমার ঘরে। আমি ছাত্র পরিষদে ছিলাম। এখন ওই যে মান্নান সাহেবকে নিয়ে আপনি ঘুরছেন না? মান্নান সাহেব আমি সুজন চক্রবর্তী এবং রাজু দুজনের কাছে আসবো। সুজন দা দ্রুত। না, আমার অন্য কোনো কথা নেই। আমি শুধু সমীর বাবুর উত্তর, অন্য কিছু না। আমি বলবো যে মান থাকলে তবে তো মানহানি হয়। যাদের মান নেই তাদের মানহানির প্রশ্ন আসছে কেন? এক, দুই, আমাকে মানহানির মামলার নোটিশ দিয়েছিল অভিষেক ব্যানার্জি। আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলাম। অভিষেক ব্যানার্জি কিন্তু সে মামলা আর এগোতে পারেনি, সাহস পায়নি। যারা দুর্নীতিগ্রস্ত এবং অপরাধী তারা আয়নার সামনে নিজেদের মুখ দেখুক। মানুষকে পারলে আমাদের দেখাতে হবে। আমি তো প্রশ্নটা রাজীব গান্ধী নিয়ে বললাম, কম কথা বলুক। বাংলা সঙ্গে দিয়েছে বিজেপি। বেশ, রাজু বন্দ্যোপাধ্যায় দেখুন, আমাদেরকে এরকম এই মামলা টামলার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। প্রচুর মানহানির মামলা হয়ে গেছে। আপনি শুধু বিধানসভায় গিয়ে রেকর্ডটা দেখুন, যে তৃণমূলের বিধায়কদের দ্বিতীয়বার যারা জিতে এসছে তাদের আয় কোথায় ছিল? 300 গুণ আয় বেড়েছে। আপনি খবরের কাগজে দেখেছেন যে পঞ্চায়েত প্রধান ছিল, তার রাজপ্রাসাদের মতো বাড়ি হয়ে গেছে। আজকে কাটমানি খেয়ে খেয়ে পেট মোটা করেছে, আর এখানে বড় বড় কথা বলছে। আমাদের ভয় দেখিয়ে লাভ হবে না, আমাদের দমাতে পারবে না। যেটা সত্য সেটা সত্য তুলে ধরবো। 2011 সালে অভিষেক ব্যানার্জির বাড়ি দেখুন, আর এখন আপনারা বাড়ি দেখান। কোথা থেকে এসছে রোজগার আজকে? সেটা জবাব দিতে হবে। মানুষ জবাব জানতে চাইছে। মিথ্যাচার করলে চলবে না, এখানে ভয় দেখালে চলবে না। মামলা করলে করুন না, কোর্টে যাবো আমরা। কোথায় আমাদের জেলে পড়বেন বলুন? পশ্চিমবঙ্গে তো বিরোধীরা কথা বলতে পারছে না, ভরে দিচ্ছেন এক একটা করে জেলে। সাংবাদিকরা কথা বলতে পারবে না, ভয় করে তাদেরকে জেলে ভরে দিচ্ছেন, গিয়ে পুলিশ স্টেশনে দেখাচ্ছেন। গণতন্ত্র বিন্দু মাত্র পশ্চিমবঙ্গে রাখেননি, আবার বড় বড় কথা বলছেন। হাত পেতে টাকা নেন, ছাড়ো দেয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের টাকা লুটেছেন, বড় বড় কথা বলছেন আপনারা। লজ্জা লাগে না আপনাদের? লজ্জা লাগে না? আমি তো এর বিরুদ্ধে রাজুকে একটা কথাই বলবো, যে দিলীপ ঘোষ থেকে শুরু করে রাজু সবাই 100 কোটি 200 কোটি টাকা চুরি করেছে। প্রমাণ দিন যে ওনারা চুরি করেননি। আমাদের আন্দাজে কথা বলা যায় না, উচিত নয়। আপনি তো অভিযোগ করেন, উচিত নয়। এখানে তো হাজার হাজার লজ্জাটাকে একটু ব্যক্তিগত জায়গা থেকে আমি তুলে নিয়ে যাব। যারা এতক্ষণ আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট @IamSumonDe তে পরের পর মন্তব্য পাঠাচ্ছেন, মেরুকরণের রাজ্য, যার ফলে মন্তব্য কিঞ্চিত মেরুকরণ হয়তো হবে, দেখব। সুদীপ পাল তিনি লিখছেন, যেখানে মানুষ প্রতিদিন বাঁচার জন্য লড়ছে, তখন আমাদের দেশের রাজনৈতিক নেতা নেত্রীরা ভোটের রাজনীতি প্রচার করতে ব্যস্ত। বাণীব্রত বন্দ্যোপাধ্যায় লিখছেন, বাংলার মানুষ করোনার বিরুদ্ধে লড়ছে, বিজেপি তাদের সাহায্য করার বদলে রাজনীতি করছে। অরিত্র ভট্টাচার্য লিখছেন, তৃণমূল মানুষের জীবন নিয়ে রাজনীতি করা কবে বন্ধ করবে। শুভজ্যোতি বসু লিখছেন, করোনার কি হলো, সাধারণ মানুষের কি হবে, নির্বাচন তো দেরি আছে, এখন থেকেই এসব শুরু হয়ে গেল। অমিয় চট্টোপাধ্যায় লিখছেন, মমতার লড়াইটা করোনা মুক্ত বাংলার স্বার্থে, আর বিজেপির লড়াইটা বাংলার ক্ষমতা দখলের স্বার্থে। প্রিন্স দাস লিখছেন, তৃণমূল বুঝতে পারছে যে পায়ের তলার মাটি সরে যাচ্ছে।
মাধবী সরকার লিখছেন, কেন্দ্রের সরকারটাই মিথ্যের ওপর দাঁড়িয়ে। রজত সেন লিখছেন, তৃণমূল পিএম কেয়ার্স ফান্ডের খোঁজ নেওয়ার আগে সিএম ফান্ডের হিসেব দিক। বিমান ঘটক লিখছেন, দুর্নীতিতে তৃণমূল বিজেপির সমকক্ষ হয়ে উঠেছে। শুভম ভট্টাচার্য লিখছেন, বুঝে উঠতে পারছি না আতঙ্কিত হব কি নিয়ে, রাজনীতি নিয়ে নাকি করোনা এবং উম্পুনের মতো বিপর্যয় নিয়ে। অঙ্গন চট্টোপাধ্যায় লিখছেন, এত বড় সভা হলো, পিএম কেয়ারের হিসেবটা জানালেন না তো। উজ্জ্বল মজুমদার লিখছেন, বিজেপি একমাত্র বাংলার উন্নয়নকামী সরকার উপহার দিতে পারে। সঞ্জয় গাতাইত লিখছেন, এ তুমি কেমন তুমি, বিপদকালে ঝান্ডা ধরো, মরছে মানুষ যখন স্ক্রিন বসিয়ে প্রচার করো। আদিত্য মাঝি লিখছেন, কেন্দ্রে মোদিজি না থাকলে আরো মানুষ করোনায় মারা যায়। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা খবর দিয়ে শুরু করব। করোনা নিয়ে সরকারি কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি হলো নবান্ন থেকে এইমাত্র, এবং যেখানে বলা হয়েছে শুধুমাত্র উপসর্গহীনরাই অফিসে আসতে পারবেন। সামান্য উপসর্গ থাকলেও, অল্প জ্বর বা সর্দি কাশি থাকলেও অফিস আসা যাবে না। দেখুন, সোমবার থেকে রাজ্য সরকারের দপ্তরগুলিতে 70% কর্মী নিয়ে কাজ শুরু হয়েছিল। মঙ্গলবার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আবার নতুন নির্দেশিকা জারি করল নবান্ন, যেখানে বাধ্যতামূলক থাকলো না 70% উপস্থিতি। এদিন অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, শুধুমাত্র উপসর্গহীনরাই অফিসে আসতে পারবেন। করোনা সামান্য উপসর্গ অর্থাৎ অল্প জ্বর সর্দি কাশি হলেও অফিসে আসা যাবে না। কন্টেনমেন্ট জোনে বাড়ি হলে আসা যাবে না অফিসে। ওয়ার্ক ফ্রম হোম করতে হবে তাঁদের। সামাজিক দূরত্ব বজায় রাখতে দপ্তরের ভেতরেও কড়াকড়ি করা হচ্ছে। যে ঘরে একাধিক কর্মী অফিসার বসেন সেখানে 10 জনের বেশি বসতে পারবেন না। এক ডেস্ক থেকে আরেক ডেস্কের দূরত্ব হতে হবে কমপক্ষে 2 মিটার। এই বিধি মানতে গিয়ে যদি উপস্থিতি 70% কম হয় তাতেও অসুবিধে নেই। অর্থাৎ রাজ্য সরকারি দপ্তরে 70% কর্মীর উপস্থিতি আর বাধ্যতামূলক থাকলো না। আলাদা কেবিন রয়েছে, এমন উচ্চপদস্থ আধিকারিকদের সমস্ত কাজের দিনে আসতে হতে পারে। সংক্রমণ এড়াতে সব কর্মীদের মাস্ক পরা, দফায় দফায় হাত স্যানিটাইজ করা বাধ্যতামূলক। মুখোমুখি বসে বৈঠক করা যাবে না। ভিজিটরদের জন্য নির্দিষ্ট নিয়মের কথা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। তাঁদেরকেও ন্যূনতম 2 মিটার দূরে দাঁড়িয়ে কথা বলতে হবে। এমনকি সরকারি দপ্তরগুলিতে সাধারণ মানুষের ব্যবহারের জন্য যে লিফট রয়েছে সেখানেও একসঙ্গে 3 জনের বেশি উঠতে পারবেন না। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, বারবার আমরা দেশ বা রাজ্যের কথা বলছি। শুধু দেশ বা আমাদের এই রাজ্য নয়, গোটা পৃথিবীর করোনা পরিস্থিতি কিন্তু ভয়াবহ। আজ হু জানাচ্ছে গত 9-10 দিনে 1 লক্ষেরও বেশি দৈনিক সংক্রমণের খবর এসছে গোটা পৃথিবী থেকে। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু বলছে যে কিছু দেশ লকডাউন তুলে দিচ্ছে, তাতে বিপদ আরও বাড়বে। লকডাউন তুলে দেওয়ার সময় এখনো আসেনি। কে বলছে? হু। ধাপে ধাপে লকডাউন তোলার প্রক্রিয়া হিসেবে দেশজুড়ে আনলক 1 কার্যকর করেছে মোদী সরকার। খুলে গিয়েছে অফিস, শপিং মল, রেস্তোরাঁ। রাস্তায় নেমেছে মানুষের ঢল। শিখে উঠেছে স্বাস্থ্যবিধি। অন্যদিকে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে ঝড়ের গতিতে, যা দেখে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। এই প্রেক্ষাপটে এবার খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থাই সতর্ক বার্তা দিয়েছে। কয়েকটি দেশ লকডাউন তুলে দিচ্ছে, তাতে বিপদ আরো বাড়বে। লকডাউন তুলে দেওয়ার সময় এখনো আসেনি, বরং উপসর্গ চিহ্নিত করে আরো কঠোর ব্যবস্থা নিতে হবে। More than 100,000 cases have been reported on 9 of the past 10 days. This is not the time for any country to take its foot off the pedal. This is the time for countries to continue to work hard on the basis of science, solutions and solidarity. ভারতে প্রতিদিনই করোনা সংক্রমণের রেকর্ড ভাঙছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় সংক্রমিত হয়েছে 9,987 জন, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। মোট আক্রান্ত 2,66,598। গত 24 ঘন্টায় মারা গিয়েছেন 331 জন করোনা আক্রান্ত। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে মোট 7,466 জন করোনা আক্রান্তের। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যার নিরিখে সোমবারই ইটালিকে টপকে 6ষ্ঠ স্থানে উঠে এসেছে ভারত। চীনের থেকে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। এই প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্ক বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত বিশেষজ্ঞদের।
যে পরিস্থিতিতে আমাদের দেশেও লকডাউন উঠেছে সেই পরিস্থিতিটা উপযোগী না হলেও অর্থনীতি এবং স্বাস্থ্যনীতির মধ্যে একটা সমন্বয় আনতে গিয়েই হয়তো আমাদের কর্মকর্তারা হয়তো লকডাউনটা তুলেছেন। মানে অর্থনীতি এমন জায়গায় চলে যাচ্ছিল যেখানে স্বাস্থ্যনীতিটাকে মানা হলো না, কারণ এই সময় যে পরিমাণে হু করে সংক্রমণ হচ্ছিল সেটা কিন্তু আইডিয়াল সিচুয়েশন ছিল না, আর একটু পরে হলে হয়তো ভালো হতো। করোনা কোনো একটা জেলা, রাজ্য, দেশের সমস্যা নয়, করোনা বিশ্বের সমস্যা। কোনো একটা জায়গায় যদি করোনা পুঞ্জীভূত থাকে তাহলে আবার উহানের একটা ছোট্ট বাজার থেকে যেমন সারা বিশ্বে করোনা ছড়িয়ে পড়েছে, তেমনি কোনো একটা ছোট্ট বিন্দু যদি থাকে সেই বিন্দু থেকে সারা বিশ্বে আবারও ছড়িয়ে পড়বে। সেই জন্য মাথা ব্যথাটা কোনো একটা জেলা, দেশ, রাজ্য নিয়ে নয়, মাথা ব্যথাটা সারা বিশ্বকে নিয়ে। বিশ্বের পরিস্থিতি উদ্বেগজনক। বিশ্বজুড়ে করোনায় মৃত 4 লক্ষ পেরিয়ে গিয়েছে, আক্রান্ত 71 লক্ষ। এর মধ্যে কিছুটা স্বস্তির খবর শুনিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। তাদের দাবি মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এবিপি আনন্দ। দেখুন, ঘণ্টাখানেকের এই সফরে এতক্ষণ ধরে অনেক রাজাউজিরা আমরা মারলাম। জাতীয় রাজনীতি, রাজ্য রাজনীতি নিয়ে অনেক চর্চা হলো, কিন্তু এবার যে খবরটা সেটা সত্যি সত্যি মন খারাপ করে দেওয়ার মতো। বেহালার সরসুনায় ভয়াবহ ঘটনার সাক্ষী হলেন কয়েকজন। একটি পরিবার, আর্থিক সঙ্গতি খুব সামান্য, গোটা পরিবার আত্মঘাতী হয়েছেন। তার কারণ বৃদ্ধ গৃহকর্তা, তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপর প্রতিবেশীরা মৃত্যুর পর এই আত্মহননের ঘটনা সামনে আসার পর যা বলছেন তা কিন্তু ভয়াবহ। 3টে হাসপাতালে তারা ঘুরেছেন কিন্তু ঠাঁই মেলেনি। অবশ্য পুলিশ জানিয়েছে একটা সুইসাইড নোট পাওয়া গেছে এবং সেই সুইসাইড নোটে এই হাসপাতাল ফিরিয়ে দেওয়ার কোনো উল্লেখ নেই। কিন্তু প্রতিবেশীরা যা বলছেন তা যদি সত্যি হয়, আবার বলছি, দুঃখের এবং উদ্বেগজনক আমাদের সবার পক্ষে। দেখুন, মেঝেতে পড়ে বৃদ্ধ, বিছানায় পক্ষাঘাতগ্রস্ত স্ত্রী ও বিশেষভাবে সক্ষম ছেলে, 3জনই মৃত। আর সেই ঘরেরই মেঝেতে চক দিয়ে লেখা একটি বাক্য, আমরা 3জনই মৃত। মঙ্গলবার সকালে সরসুনার একটি বাড়িতে এই ছবি দেখে আঁতকে ওঠেন প্রতিবেশীরা। মৃত বৃদ্ধের নাম গোবিন্দ কর্মকার, বয়স 80 বছর। মারা গিয়েছেন তাঁর স্ত্রী রুনু কর্মকারও, বয়স 70 বছর। মৃত্যু হয়েছে তাঁদের 48-এর ছেলে দেবাশিসেরও। প্রতিবেশীদের দাবি, ছোটবেলা থেকে গোবিন্দ কর্মকারের ছেলে বিশেষভাবে সক্ষম। সম্প্রতি পড়ে গিয়ে পক্ষাঘাতগ্রস্ত হন তাঁর স্ত্রী। ছেলের দেখভালের ভার এসে পড়ে বৃদ্ধ গৃহকর্তার ওপর। এরই মধ্যে রবিবার বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় পড়ে যান গোবিন্দ কর্মকার। মুখে ও মাথায় গুরুতর আঘাত পান বৃদ্ধ। 3জনকে অ্যাম্বুলেন্সে করে বেখালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টেম্পারেচার মাপলো, ভদ্রলোকের একটু টেম্পারেচারটা একটু হাই দেখাচ্ছে। দেখার পরে বললো যে আমরা ভর্তি নেব না। পার্টি দেওয়ার পরে আমরা তো ওইখানে বসে নাকানি জোকানি খাচ্ছি। বললো বাঙ্গুরে নিয়ে যাও। লালবাজারকে ফোন করলাম আবার। মানে ততক্ষণ ওনারা কোথায় ছিলেন? অ্যাম্বুলেন্সের ভিতরেই ছিলেন। আর করতে আর কিছুই পারলো না। প্রতিবেশীদের দাবি, বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করতে না পেরে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় বৃদ্ধকে, কিন্তু কোভিড হাসপাতাল বলে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয় তাকে। এনআরএস মেডিকেল কলেজে গেলে বলা হয় বেড নেই। রাত 12টায় 3জনকে নিয়ে বাড়িতে ফিরে আসে অ্যাম্বুলেন্স। হসপিটাল থেকে কোনো কিছুই ফার্স্ট এড কিছুই করে দেয়নি ওনার, ওই অবস্থায় ছিল। পুলিশ এসে বললো যে যারা যারা হসপিটালে নিয়ে গেছিল তাদের একটু বেরোতে বলুন, ওনাদের একটু ঘরে নামিয়ে দিয়ে যাবে। তখন আমরা পুলিশদের বললাম যে ওনারা ওনাদের এইভাবে নামিয়ে দিয়ে যান না, আপনারা নিয়ে চলে যান ওনাদের। তো ওনারা কিছু মানছে না, ওনারা বলছে না ওনাদের এখানে নামিয়ে ওখানেই রেখে যেতে হবে, আমাদের কিছু করার নেই। এই 3টে মানুষকে কে দেখাশোনা করবেন? তা আপনারা যে রেখে দিয়ে যাচ্ছেন, আপনার 3-4 দিন বাদে আবার না আসতে হয় ওনাদের লাশ তোলার জন্য, বডি নিয়ে যাওয়ার জন্য, কেন উনি প্রচন্ড সেন্টিমেন্টাল লোক। মঙ্গলবার সকালে বাড়ি থেকে 3জনের মৃতদেহ উদ্ধার হয়। ডিসি সাউথ ওয়েস্ট ঘটনাস্থলে গেলে তার কাছে গোটা ঘটনা তুলে ধরেন প্রতিবেশীরা। ওখানে দাঁড়িয়ে লালবাজারকে ফোন করলাম আমরা। লালবাজার বলছে দাঁড়াও 10 মিনিট পরে ফোন করছি। আবার 10 মিনিট পরে, 10 মিনিট 1 ঘন্টা পরে কোনো ফোন আসছে না, আবার করলাম, বললে 10 মিনিট পরে, আবার 10 মিনিট দাঁড়া। এই করতে করতে 9:30 10টা বাজে। আমি থানার থেকে ফোন করলো, মেডিকেলে নিয়ে চলে আস। ওখান থেকে বললো যে এরা ভালো লোক, তুমি কেন এখানে নিয়ে এসছো? যাও নীলরতনে চলে যাও। নীলরতনে চলে গেছে, বলে এখানে বেড নেই। এবার অ্যাম্বুলেন্সটা কি করবে? যতদিন ঠাকুর থানায় চলে গেছে। পুলিশ সূত্রে দাবি, মৃতের ঘর থেকে একটি কাপও উদ্ধার হয়েছে। তাতে লেখা ছিল, সাবধান, এতে বিষ আছে। প্রাথমিকভাবে আত্মহত্যায় মনে হচ্ছে, এবার আমরা ইনভেস্টিগেট করে দেখছি বাকি যদি অন্য কিছু কারণ থাকে। পুলিশ সূত্রে দাবি, মৃতদের ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার হয়েছে।
এদিকে হাসপাতালে ভর্তি না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে এনআরএস কর্তৃপক্ষের দাবি, এই ঘটনা নিয়ে লিখিত কোনো অভিযোগ মেলেনি। তবে খোঁজ নিয়ে দেখা হবে রবিবার গোবিন্দ কর্মকার নামে কাউকে নিয়ে আসা হয়েছিল কিনা, তাকে নিয়ে আসা হলে কি কি পদক্ষেপ করা হয়েছিল। এ বিষয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের কোনো প্রতিক্রিয়া মেলেনি। পার্থপ্রতিম ঘোষ, প্রবীর চক্রবর্তী ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।